আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা শেষ, এরপর হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। তো এই ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় আহ, সর্বোচ্চ মার্ক ওঠানোর জন্য, অর্থাৎ যাতে প্রত্যেকটা প্রশ্নের পার্ট যাতে কমন পাও, তো সেই জন্য যেই জিনিসগুলো তোমাদেরকে এই মুহূর্তে পড়া উচিত, তো সেই জন্য আমরা একটা সাজেশন তোমাদের প্রোভাইড করব। সেই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করব বিস্তারিত। সেটার নাম হচ্ছে এক্সক্লুসিভ সাজেশন। এর আগে দেখছো যে আমরা বাংলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দিছি, আলহামদুলিল্লাহ। সিলেট বোর্ডে তো এখন পর্যন্ত পরীক্ষা হয় নাই, বাকি যে বোর্ডগুলো আছে সেখানে 90% প্লাস হচ্ছে কমন পড়ছিল। তো আহ, তো সে ধারাবাহিকতায় আমরা ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে তোমাদেরকে দিব। তো দেখো, তো এখানে ইংরেজি ফার্স্ট পেপার হচ্ছে বেসিকলি দুইটা ভাগে বিভক্ত, তাই না? একটা হচ্ছে তোমার রিডিং পার্ট আর একটা হচ্ছে রাইটিং পার্ট। তো রিডিং পার্টে হচ্ছে মার্ক হচ্ছে 60, এবং যে রাইটিং পার্ট আছে সেটা হচ্ছে 40 মার্ক। তো আমরা প্রথমেই আলোচনা করব হচ্ছে এই 40 মার্কটা নিয়ে, হ্যাঁ, রিটেন পার্টটা নিয়ে। তো চলো শুরু করি। তো দেখো, তোমার রিটেন পার্টে কি কি আছে। রিটেন পার্টে যদি দেখি, এক সেকেন্ড আমরা একটু বের করি। হ্যাঁ দেখো, সরি, রাইটিং পার্টে দেখো। তো রাইটিং পার্টে দেখো প্রথমেই আছে হচ্ছে অ্যানালাইসিং গ্রাফ বা চার্ট টপিক, ঠিক আছে? যে অ্যানালাইসিং গ্রাফ যে চার্টগুলো আছে সেটার জন্য তোমরা কি কি পড়বা। তো দেখো এখানে বেসিকলি কয়েকটা আমি যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এখানে আলাদাভাবেই হচ্ছে লিখে রাখছি। তো এই চার্টটা লেখার ক্ষেত্রে, অর্থাৎ এই গ্রাফ অ্যান্ড চার্ট এটা লেখার ক্ষেত্রে তোমরা কিছু বিষয় হচ্ছে খেয়াল রাখবা। সেই বিষয়গুলো কি সেটা যদি একটু বলি, দেখো এখানে এটা টোটালি তোমার কমন সেন্স দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তো দেখো প্রথমেই আমরা কি লিখে রাখছি, এখানে হচ্ছে দি গ্র্যাজুয়াল রেট অফ ইন্টারেস্ট ইউজার্স ইন বাংলাদেশ, ঠিক আছে? তারপর দেখো দি নাম্বার অফ পিপল বিলো দ্য পভার্টি, দি লিটারেসি রেট অফ বাংলাদেশ, যেগুলো আসলে খুবই মানে রিসেন্ট এবং এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটা খুবই তোমার হচ্ছে কি বলে এটা, মানে সামঞ্জস্যপূর্ণ, যেটা আসার মতো। দি পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। তারপর হচ্ছে দি চয়েস অফ প্রফেশন অর কেরিয়ার বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। তারপর হচ্ছে দি সোর্স অফ ইয়ার পলিউশন ইন এ সিটি, দি টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট ডেইলি অ্যাক্টিভিটিস, দি পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইউজ, দি সোর্সেস অফ ইলেকট্রিসিটি, দি এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ। তো দেখো এখানে গ্রাফ অ্যান্ড চার্ট এটা লেখার ক্ষেত্রে তোমরা হচ্ছে যে বিষয়গুলো খেয়াল রাখবে সেটা হচ্ছে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে। সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে খেয়াল রাখবে। সেন্টেন্স মেকিং বলতে এখানে আমরা কি বুঝি, দেখো এখানে কিন্তু গ্রাফ অ্যান্ড চার্টে হচ্ছে 15 মার্ক, তাই না? এখানে হচ্ছে 15 মার্ক। সো এই 15 মার্ক কিন্তু হিউজ মার্ক। সো দেখো, স্যাররা যখন খাতা দেখবে তখন কিন্তু এই যে আমরা অনেকে বলি যে 15 মার্ক, তো তার মানে ভুরি ভুরি পেজ লিখতে হবে, হ্যাঁ, 4 পেজ 5 পেজ এভাবে আমরা হচ্ছে চিন্তা ভাবনা করি। বাট না, আসলে তোমার এখানে যেমন কোয়ালিটিটাও হচ্ছে দেখতে হবে, প্লাস তোমার কোয়ান্টিটিটাও হচ্ছে রাখতে হবে, ঠিক আছে? এখানে কোয়ালিটি বলতে এখানে আমরা কি বুঝছি, যেমন কোয়ালিটি বলতে এখানে বোঝানো হয়েছে যে তুমি আসলে প্রপার একটা সেন্টেন্স তুমি হচ্ছে ওখানে দিচ্ছ কিনা, তুমি প্রপার সেন্টেন্স লিখছো কিনা, তোমার সেন্টেন্সটার ধরন কেমন। যেমন আমরা সবাই সিম্পল সেন্টেন্স হচ্ছে ইউজ করি, যারা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং পারো না তাদের জন্য আসলে খুবই এটা টাফ হবে। তো একটু চেষ্টা করবে কি, মানে নিজ থেকে জিনিসটা লেখার। এই জন্য তোমরা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে ইউজ করবা, হ্যাঁ, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। অবশ্যই 3 ক্যাটাগরির সেন্টেন্সই ইউজ করবা, ঠিক আছে? জাস্ট সিম্পল সেন্টেন্স দিয়ে সাজাবা না, ঠিক আছে? এই জন্য কমপ্লেক্স সেন্টেন্সটা ইউজ করবা, কম্পাউন্ড সেন্টেন্সটা ইউজ করবা। তাহলে স্যাররা যখন তোমার খাতাটা পড়বে তারা দেখবে যে না, এই স্টুডেন্টটা একটু এক্সট্রা ক্রিয়েটিভিটিটা খাতার ভিতরে দেখাইছে। তো এই জন্য তোমার হচ্ছে মার্কটাও বেশি হয়ে যাবে। তো অনেকে জিজ্ঞেস করো যে গ্রাফ অ্যান্ড চার্টটা হচ্ছে আমরা কয় পেজ লিখবো। দেখো এটা আসলে স্পেসিফিকভাবে হচ্ছে বলাটা আসলে মানে ঠিক হবে না। তারপরও যদি বলি যে এটার আসলে ধরাবাঁধা ওইরকম নিয়ম নাই, যেহেতু এখানে 15 মার্ক অর্থাৎ 15 মার্ক হিউজ। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে চেষ্টা করবা 3 পেজ লেখার, হ্যাঁ, 2.5 থেকে 3 পেজ লেখা, 2.5 থেকে 3 পেজ লেখার হচ্ছে চেষ্টা করবা। এবং সেন্টেন্স যাতে ঠিক থাকে, বিশেষ করে বিগিনিং এবং এন্ডিংটা যাতে ভালো থাকে, ঠিক আছে? তারপর দেখো পরবর্তী আমরা যে পার্টটা যাব সেটা হচ্ছে তোমার কমপ্লিটিং স্টোরি রাইটিং, ঠিক আছে? দেখো স্টোরি রাইটিং তোমরা এখানে অনেক ক্লাস 10 থেকে এই স্টোরিগুলো পড়ে আসছো, এগুলো আশা করি তোমাদের কাছে ফ্যামিলিয়ার। তারপরেও একটু দেখি যে আসলে কী কী দিছি। দেখো, মানি ক্যানট ব্রিং হ্যাপিনেস, ঠিক আছে? খুবই পপুলার একটা স্টোরি। অ্যান্ড এ ডাব। তারপর হচ্ছে তোমার হোয়ার দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। দি জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ। তারপর হচ্ছে ড্রেস ডাজেন্ট মেক এ ম্যান গ্রেট। তারপর হচ্ছে দেখো অ্যান অনেস্ট উডকাটার, ডিভোশন টু মাদার। তারপর হচ্ছে তোমার নোবডি ট্রাস্ট এ লায়ার, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডেড।
গ্র্যাপস অল লস অল, তারপর হচ্ছে এ ড্রেডফুল কল অ্যাট মিড নাইট। সো এই যে স্টোরিগুলো দেখতেছো, এই স্টোরিগুলো তোমাদের কাছে পরিচিত, ঠিক আছে, খুবই পরিচিত, এখান থেকেই আসবে। কিন্তু ব্যাপারটা আসলে এখানে না, ব্যাপারটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে এখানে যে কোশ্চেনের ভিতরে যে তোমার 4 থেকে 5 লাইন যে লিখে দিবে না স্টোরিটা, সেইটা ক্যাচ করাটা হচ্ছে ম্যাটার। যেমন দেখা যায় যে এক একটা টেস্ট পেপারে এক একটা জায়গায় হচ্ছে স্টোরির যে তোমার স্টার্টিংগুলো আছে, স্টার্টিংটা হচ্ছে এক এক জায়গায় এক এক রকমের। সো তোমাকে আসলে ওই স্টোরিটা তুমি তখনই ভালো করে লিখতে পারবো যখন তুমি ওই স্টোরি সম্পর্কে তোমার হচ্ছে একটা ভালো নলেজ থাকবে। যেমন আমরা নর্মালি হচ্ছে ক্লাস 10 থেকে স্টোরিগুলো মুখস্থ করে আসি, কিন্তু খুব কম স্টুডেন্ট আছে যারা আসলে স্টোরির তোমার হচ্ছে মানে মরালটা হচ্ছে ধরতে পারে আসলে। তো এই জন্য তোমার কাজ করতে হবে কি, যখন তুমি স্টোরিটা পড়বা তখন তুমি কয়েকটা বিষয় খেয়াল রাখবা। তার ভিতরে একটা হচ্ছে স্টোরিটা যেই সেন্টেন্সই যেই বই লেখুক, তুমি যাতে পয়েন্ট অফ ভিউটা যাতে ধরতে পারো, ঠিক আছে। অর্থাৎ তোমার মানে ট্রান্সলেশনটা যাতে তুমি হচ্ছে মেক করতে পারো নিজের ভিতরে। যখন তুমি এই জিনিসটা পারবা তখন তুমি হচ্ছে ওই প্রশ্নের ভিতরে যেমনই হচ্ছে লিখে রাখুক না কেন, তুমি হচ্ছে ক্যাচ করতে পারবা যে না আসলে এই স্টোরিটা তো হোয়াট দেয়ার ইজ ওয়েল দেয়ার ইজ ওয়ে, এই স্টোরিটা মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। অর্থাৎ তুমি টু দ্য পয়েন্টটা হচ্ছে তুমি পয়েন্ট আউট করতে পারবা, ঠিক আছে। সো এই ফিগার আউটটা হচ্ছে জরুরি অ্যাকচুয়ালি স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে। তো যেহেতু স্টোরি রাইটিং হচ্ছে 15 মার্ক, সো বুঝতেই পারতেছো যে এই স্টোরিটির ধরাটাও হচ্ছে একটা মার্ক, মানে এখানেও তুমি হচ্ছে একটা মার্ক পাচ্ছ, ঠিক আছে। এই জন্য সবসময় খেয়াল রাখবা যে তুমি আসলে ধরো তুমি একটা স্টোরির মানে ইংরেজি টোটাল জানো না, ঠিক আছে, তুমি মুখস্থ করো না, বাট এটার বাংলাটা জানো, তখন তোমার কাজ হবে কি জানো, তখন তোমার কাজ হবে হচ্ছে এই বাংলাটাকে প্রপার সেন্টেন্সে তোমার হচ্ছে ইংরেজিতে ট্রান্সলেট করা সুন্দরভাবে করে, যদি তুমি একান্ত যদি মুখস্থ না করো। অনেকে আসলে এই জিনিসটা করে, এটা ভালো যদি তুমি ফ্রি হ্যান্ড রাইটিং পারো। তো যারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে হচ্ছে অভ্যস্ত না, তারা কাইন্ডলি হচ্ছে মুখস্থ করবা, কিন্তু সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফিগার আউট করাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আসলে কোন স্টোরিটা বলছে। তো এখানে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু তোমার হচ্ছে স্টোরি আমি এখানে হচ্ছে লিস্ট আউট করছি, তোমরা এইগুলো যদি পড়ো আল্লাহর মতো কমন পাবা। তো দেখো তোমার হচ্ছে রাইটিং পার্টের হচ্ছে সর্বশেষ যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করবো আহ, সেটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার রাইটিংস। তো দেখো ইনফর্মাল লেটার রাইটিংস, দেখো এইখানে আমি আসলে সাজেশন দিয়ে দিছি যেগুলো আসলে গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় যে যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অভ্যস্ত, যখন তুমি নিজের থেকে লেখার একটা মানে ব্যাপার আসবে তোমার মধ্যে, তখন তোমাকে যে কোনো লেটার তোমাকে লিখতে দিক তুমি পারবে, যদি তোমার ভিতরে একটা ওই যে স্পেসিফিক যে ফরম্যাটটা আছে সেটা তুমি যদি জানো। সো যে প্রপার যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা ফলো করে তুমি হচ্ছে এই লেটারগুলো একটু শিখে নিবা। দেখো প্রত্যেকটা লেটারের কিন্তু তোমার হচ্ছে বিগিনিংটা কিন্তু সেম ধরতে গেলে, ঠিক আছে, এবং এন্ডিংটাও কিন্তু সেম, জাস্ট মিডল যে পার্টটা আছে সেটা আসলে একটু ডিফারেন্স অ্যাকর্ডিং টু লেটার। সো দেখো এখানে প্রিপারেশন ফর ইনসুইং তোমার হচ্ছে ইনসুইং এক্সাম, তারপর হচ্ছে তোমার থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, তারপর কনগ্রাচুলেশনস অন ব্রিলিয়ান্ট সাকসেস, তারপর হচ্ছে দেখো অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম সাফারিং ফেসবুক, আস্কিং তোমার হচ্ছে অ্যাডমিশন প্রসিডিওর ফর আওয়ার সিএস স্টুডেন্টস, টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টুডেন্টস, তারপর হচ্ছে দেখো রুটিন অফ দ্য এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এবং ম্যাক ইউর ইয়ঙ্গার ব্রাদার অর সিস্টার্স অ্যাওয়ার অফ কোভিড-19 প্যান্ডেমিক। সো এই জিনিসগুলো যখন তুমি একটু দেখবা যে টেস্ট পেপারে দেখো দেওয়া আছে, অথবা না থাকলে তুমি গাইডে দেখতে পারো, হ্যাঁ, তো সেখানে তোমরা হচ্ছে পেয়ে যাবা, ঠিক আছে। সো এই লেটারগুলো একটু পড়ো, দেখবা যে এখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে। তো দেখ আমাদের তাহলে হচ্ছে এই রাইটিং পার্টটা হচ্ছে মোটামুটি কমপ্লিট, যে কী কী পড়বো সেটা বুঝতে পারছি। তো দেখো এরপর হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যে পার্টটা, সেটা হচ্ছে তোমার রিডিং পার্ট। তো দেখো রিডিং পার্টটা নিয়ে একটু আলোচনা করি। রিডিং পার্টে দেখো কি কি আছে, দেখো রিডিং পার্টে মোটামুটি এখানে তোমার হচ্ছে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ থাকবে, তাই না। তো এই সিন এবং আনসিন প্যাসেজ থেকে, বিশেষ করে সিন প্যাসেজ থেকে কি কি জিনিস থাকে, যেমন এমসিকিউ থাকবে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওই যে শর্ট কোশ্চেন থাকবে এবং ফ্লো চার্ট যে কোশ্চেনগুলো আছে সেগুলো থাকবে। তো এখান থেকে সিন প্যাসেজ, এখানে দেখো যে তোমরা সারা জীবন বলতে এইচএসসিতে তোমরা যেই ইউনিটগুলো পড়ে আসছো, যেই চ্যাপ্টারগুলো যেই টপিকগুলো পড়ছো, সেই টপিকগুলো তুমি একটু পড়বা, রিভিশন দিবা, কিন্তু এইগুলো হচ্ছে একটু একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, ঠিক আছে। যে দেখো এখানে নেলসন ম্যান্ডেলা, অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, সো এখানে দেখো টপিকগুলো আমি এখানে লিখে দিয়েছি, আমি আর রিপিট করতেছি না, এই জিনিসগুলো একটু দেখবা, ঠিক আছে। এগুলো কিসের জন্য দেখবে, এগুলো দেখবে হচ্ছে ওই যে ফার্স্টে যে আসে এমসিকিউ, তারপর হচ্ছে তোমার শর্ট কোশ্চেন এবং ফ্লো চার্টের জন্য, ঠিক আছে। তো দেখো ফ্লো চার্টটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তো ফ্লো চার্টটা নিয়ে যদি আমি একটু কথা বলি, যেমন ফ্লো চার্টটা হচ্ছে তোমার
ফ্লো চার্টটা নিয়ে যদি একটু কথা বলি, দেখো যে ফ্লো চার্টটা অনেকে হচ্ছে লিখতে ভুল করো। যেমন অনেকে, যেমন ফ্লো চার্টে ধরো প্রথম উপরে তো তোমার হচ্ছে কোশ্চেন দিয়ে দিবে, তাই না, বা উপরে তোমার ইনফরমেশন দিয়ে দিবে। তো এই ইনফরমেশন থেকে তোমাকে ফ্লো চার্টটা লিখতে হবে। সো ফ্লো চার্টটা যদি তোমরা এইভাবে করে লিখো তাইলে বেটার হয়, কোনো সমস্যা না। অনেকে আপস টু ডাউন লেখো, ঠিক আছে, তোমরা হচ্ছে তোমরা লেফট টু রাইট লিখতে পারো, এইভাবে করে লিখতে পারো, ঠিক আছে। ফ্লো চার্ট লেখার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা মেনটেন করবা। দেখো প্রথম যেই বক্সটা আছে, এই বক্সগুলো হচ্ছে তোমরা পেন্সিল দিয়ে আঁকবা, তারপর ভিতরে হচ্ছে কলম দিয়ে অ্যান্সারটা লিখবা। দেখো প্রথম যে বক্সটা আছে সেই বক্সে এরকম থাকতে পারে যে তোমার হচ্ছে তারা লিখে রাখতে মানে প্রথম বক্সটাই হচ্ছে 1 নং দিয়ে তারা ফার্স্ট অ্যান্সারটা দিয়ে দিতে পারে। তোমার কাজ হবে কি, পরেরগুলো ক্রমিক নাম্বার দিয়ে 2 নং দিয়ে তারপর হচ্ছে তোমার বাকিগুলা লেখা, 3 নং দিয়ে এভাবে বাকিগুলা লেখা, ঠিক আছে। তো অবশ্যই সেটা কলম দিয়ে লিখবা। এবং এই বক্সটা তোমরা চাইলে এইভাবেও করতে পারো, এভাবে করলেই বেটার হয় আর কি। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে, এটার ভিতরে যাতে কোনো কাটাকাটি না হয়, ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবা। তো তারপর দেখো যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার এই যে দেখো, তার মানে বুঝতে পারছো যে এই সিন প্যাসেজগুলো যদি তোমরা পড়ো তাইলে কিন্তু তোমার জন্য হচ্ছে এনাফ, ঠিক আছে। একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বো, বাকিগুলো পড়ো কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, কারণ এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তো তারপর দেখো সামারির জন্য আমি আলাদাভাবেই কিছু প্যাসেজ রাখছি। সামারির জন্য আলাদা, কারণ অনেক দেখো সামারি থেকে কিন্তু আসে, তো সামারির জন্য আলাদাই কিছু প্যাসেজ থাকে। তো সেই সামারির জন্য যে প্যাসেজগুলো আছে সেগুলো আমি, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলাদাভাবে পয়েন্ট আউট করছি। তোমরা এই প্যাসেজগুলো একটু ভালোভাবে পড়বা টেক্সট পেপার থেকে, বা তোমাদের কাছে যে টেক্সট বুকটা আছে সেখান থেকে পড়বা। অবশ্যই চেষ্টা করবো হচ্ছে ট্রান্সলেট করে পড়ার, যদিও সেই সময়টা এখন তোমার কাছে নাই, বাট যদি হয় তাহলে সেটা মানে ইজি হবে, যেহেতু এখানে বেশি মানে হচ্ছে নাই, বেশি টপিক না, এখানে খুবই সীমিত টপিক। তো এইগুলো যদি একটু ট্রান্সলেট করে পড়তে পারো তোমার জন্য ইজি হবে যখন এমসিকিউ যদি আসে এখান থেকে, ঠিক আছে। এবং উইথ ক্লোজ উইদাউট ক্লোজও যদি আসে তোমার জন্য ইজি হবে। তো দেখো পরের যে পার্টটা, সেই পরের পার্টটা হচ্ছে তোমার, আচ্ছা পরের পার্টটা হচ্ছে, দেখো পরের পার্টটা এখানে আমি লিখে রাখছি, সেটা হচ্ছে তোমার দেখো উইথ বা উইদাউট ক্লোজ, ঠিক আছে, উইথ অর উইদাউট ক্লোজ। তো দেখো এখানে উইথ আর উইদাউট ক্লোজ এইটা আসলে কি বুঝছো, মানে আমরা যতই সাজেশন দিই এইটা আসলে আমাদের হাতের ভিতর থাকে না, ঠিক আছে। দেখা যায় যে বোর্ড একটা তোমার র্যান্ডমলি একটা উইথ আর উইদাউট ক্লোজ দিয়ে দিল, ঠিক আছে। এই জিনিসটা আসলে আমাদের হাতের ভিতরে থাকে না, এবং এটা খুবই টাফ কমন মানে হচ্ছে পড়ানো। যদি মানে বিগত বছরগুলো হচ্ছে থেকে প্রশ্ন করে সেইটা ভিন্ন হিসাব, কিন্তু যদি নতুন কিছু কোশ্চেন করে তাহলে আসলে খুবই টাফ, মানে এই এই পার্টটা হচ্ছে কমন পড়ানো। তারপরও মানে অনুমান করে বা এজিউম করে আমরা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ফাইন্ড আউট করছি যেগুলো আসলে গুরুত্বপূর্ণ এবং আসার মতো। তো দেখো এখানে টেস্ট পেপারটা তোমরা একটা কাজ করতে পারবা, সেটা হলো যে টেস্ট পেপারটা বের করে তোমরা কি করবা, বিগত 5 বছরে যে ইয়াগুলো আছে অর্থাৎ 19 থেকে শুরু করে 23 পর্যন্ত, 19, 20, 21, 22, 23, এই 19 থেকে 23 পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর ভিতরে যেই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজগুলো আসছে সেগুলো তোমরা একটু মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। এবং সবচেয়ে ভালো হবে যে তোমরা যে ওই লেসনগুলো যেগুলো পড়বা না সেগুলো একটু ট্রান্সলেট করে পড়বা, যাতে করে মানে এই ভোকাবুলারিটা তোমার ভিতরে থাকে, এবং তুমি যাতে মিনিংগুলো হচ্ছে মানে ফাইন্ড আউট হচ্ছে করতে পারো। এই জিনিসগুলো যখন তোমার মধ্যে থাকবে তাহলে তখনই হচ্ছে তুমি মানে হচ্ছে মানে ক্যাচ করতে পারবে যে আসলে এখানে কোন ওয়ার্ডটা বসবে, ঠিক আছে। এই জন্য তোমরা কি করবে, 19 থেকে 23 সালের যে বোর্ডে যে আসা যে উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা একটু পড়বা, ঠিক আছে। এবং বিশেষ করে এই জিনিসগুলো যেহেতু গুরুত্বপূর্ণ আমি দিছি, তা এই জন্য এই জিনিসগুলো হচ্ছে একটু পড়বা, তাইলেই হবে, ঠিক আছে। তো তারপর দেখো রিয়ারেন্স, সর্বশেষ যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে রিয়ারেন্স। দেখো রিয়ারেন্সটাও কিন্তু আসলে সিমিলারলি ওইরকমই, যে রিয়ারেন্স আসলে কখন যে মানে কোন রিয়ারেন্সটা চলে আসে আসলে এটা আসলে বোঝা মুশকিল, যেহেতু এটা আসলে ওই যেরকম মানে তোমার ধারাবাহিকতা মেনটেন করে না রাইটিং পার্টের মতো। তো রিয়ারেন্সটা আসলে ঠিক সেম ওরকমই। তো রিয়ারেন্সটা অনেকটা হচ্ছে স্টোরির মতো। কেন স্টোরির মতো আমি একটু বলতেছি যে কেন আসলে আমি এটাকে স্টোরির সাথে কম্পেয়ার করলাম। সেটা হচ্ছে যেমন স্টোরিতে যেমন হচ্ছে মানে সবসময় স্টার্টিংটা হচ্ছে সেম থাকে না, ঠিক তেমনই রিয়ারেঞ্জের সেন্টেন্সগুলোও বা তোমার হচ্ছে মানে পয়েন্টগুলোও কিন্তু সেম থাকে না। দেখা যায় যে তোমার সেন্টেন্স ডিফারেন্স থাকে, বা তোমার হচ্ছে পয়েন্ট আউট করতে একটু মানে হয়, মানে একটু টাফ হয়। তো দেখো রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমার একই জিনিসটা, যে তোমার আসলে ওই কাহিনীটা জানতে হবে, যে কাজী নজরুল ইসলামের যে বিষয়গুলো, তারপর হচ্ছে এই যে ঢাকা মেট্রো রেল, অর্থাৎ যখন রিয়ারেন্স উপরে যখন ইনফরমেশনগুলো যখন এলোমেলো র্যান্ডমলি দেওয়া থাকবে তখন তোমাকে ধরতে হবে যে আসলে বিগিনিংটা কেমন, মানে সিকোয়েন্সটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে এইটার পর এটা হইতে পারে। এটা তখনই তুমি যখন তুমি বুঝবা, তখন যখন তুমি হচ্ছে মানে সেন্টেন্সটা আসলে তুমি হচ্ছে যখন ধরতে পারবা। যেমন কাজী নজরুল ইসলাম
দেখো কাজী নজরুল ইসলাম আমি যদি একটা মানে এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবা। যেমন প্রথমেই কিন্তু দেখা যায় যে যারা কবি তাদের কিন্তু আসলে প্রথম কি হয়, প্রথম তাদের জন্মসাল নিয়ে হচ্ছে প্রথম হচ্ছে ইনফরমেশন, ফার্স্ট ইনফরমেশন কি থাকে, তার জন্মসাল। ঠিক আছে না, সে এই জায়গায় জন্ম করছে মানে জন্মগ্রহণ করছে। তো প্রথমেই তার থাকে কি জন্মসাল, তারপর তার কি আসে যে জন্মসালের পর তার ঠিকানাটা, অ্যাড্রেসটা, সে কোথায় জন্মগ্রহণ করছে এই জায়গায়। তারপর হচ্ছে সে কতগুলো বই লিখছে, তার মানে পপুলার বইটা কি ছিল, মানে এই যে আস্তে আস্তে করে যে ভিতরে যে ঢোকা, এবং সর্বশেষে কি থাকে মানে হচ্ছে সর্বশেষ কি থাকে। এবং দেখা যায় যে কাজী নজরুল ইসলামের অ্যানাদার আরেকটা নাম কি বা তার ছদ্মনাম কি, এই যে যে জিনিসগুলা মানে এগুলাই কিন্তু তোমার হচ্ছে আস্তে আস্তে করে সিকোয়েন্স মোতাবেক কিন্তু আসে। সর্বশেষ কি থাকে, তার মানে মৃত্যুসাল, যে সে এই জায়গায় মৃত্যুবরণ করছে। ঠিক আছে, স্পেসের নামটা উল্লেখ থাকে। তার মানে তুমি আসলে আমার কথা দ্বারা বুঝতে পারছো যে প্রথমেই কিন্তু মৃত্যুসাল থাকে না, প্রথমে কি থাকে জন্মসাল, তারপর তার ইনফরমেশনগুলো সিকোয়েন্স বাই, তারপর হচ্ছে তোমার মৃত্যুসাল সর্বশেষ। তো দেখো এইটা দেখে তুমি বুঝতে পারছো যে আসলে মানে রিয়ারেন্স লেখার কিছু যে সিকোয়েন্সটা, অর্থাৎ প্রথমেই কিন্তু তুমি লাস্ট পয়েন্টটা নিয়ে তুমি স্টার্ট করতে পারো না। তো এই জন্য যেমন এই যে হাজী মোহাম্মদ মহসিন, তার মানে প্রথমে হাজী মোহাম্মদ মহসিনের একটা মানে পরিচয় পর্ব থাকবে, তারপর তার আস্তে আস্তে যে কর্মকাণ্ডগুলো সেগুলো থাকবে, এবং সর্বশেষ এন্ডিং পয়েন্টটা থাকবে। সো এই জিনিসগুলো যখন তুমি বুঝতে পারবা, হ্যাঁ, যখন তুমি বাংলাটা যখন মানে ইংরেজিতে লেখা থাকবে, যখন তুমি ট্রান্সলেশন বাংলা ট্রান্সলেশনটা যখন তুমি নিজের ভিতরে বিল্ড আপ করতে পারবে, তখনই তুমি বুঝতে পারবে যে না, হ্যাঁ, কমন যদি নাও পড়ে তাও তুমি দেখা যায় যে মানে অন্তত 5টা থেকে 6টা তুমি পয়েন্টটা তুমি হচ্ছে প্রপারলি ইউজ করতে পারবা। ঠিক আছে, রিয়ারেন্স লেখার ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করো যে এই যে প্যাসেজগুলো আছে সেগুলো কি লিখতে হবে কিনা। হ্যাঁ, লিখতে হবে, সেক্ষেত্রে লিখা বেটার। তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো এভাবে যে ঘরগুলা করো না, এই ঘরগুলো আগে করে রাখলা, হ্যাঁ, ভিতরে তুমি হচ্ছে এই যে এভাবে করে ঘরগুলা করে রাখলা, তারপর তুমি উপরে তুমি হচ্ছে এ, পরে বি, সি, হ্যাঁ, বা এবার একটা কাজ করতে পারো, সেটা হলো এখানে উপরে কিন্তু ABC দিবা না, উপরে কি দিবা সেটা আমি একটু বলে দিচ্ছি। উপরে দিবা হচ্ছে 1 2 3 4 দিবা। ঠিক আছে, 1 2 3 4, 1 2 3 4 5 6 এভাবে করে যাবে। অ্যান্সার হবে এইভাবে এ বি, অর্থাৎ তুমি এখানে এ বিটা নিচে কেন দিবা, যদি প্রশ্নে যদি মানে 1 2 3 4 দিয়ে মানে সিকোয়েন্সটা থাকে, তখন তুমি অ্যান্সারটা 1 2 3 দিয়ে স্টার্ট করবা। প্রশ্নে যদি ABCD দিয়ে যদি তোমার সিকোয়েন্সটা থাকে, তুমি অ্যান্সারে ABCD-টা হচ্ছে ইউজ করবা। ঠিক আছে, এবং নিচে হচ্ছে তোমার ওই অ্যাকর্ডিং টু সিকোয়েন্স তুমি প্যাসেজটা হচ্ছে লিখে রাখবা। ঠিক আছে, এটা সেফ হবে, মানে করলে ভালো আর কি। তো দেখো রিয়ারেন্সটা হচ্ছে তোমরা এখানে আমি কিছু ইম্পর্ট্যান্ট এবং মোস্ট পপুলার কিছু রিয়ারেন্স হচ্ছে এখানে আমি হচ্ছে লিখে রাখছি। সো তোমরা আসলে এই জিনিসগুলো একটু যদি পড়ো, যদি তাইলে তোমার হচ্ছে ভালো। এছাড়াও তুমি কি একটা কাজ করতে পারো, 19 থেকে যে তোমার দেখবা যে 19 থেকে 23 সালের বোর্ডে যা আসছে রিয়ারেন্স, সেগুলো তোমরা একটু রিভিশন দিতে পারো। দেখবা যে এইগুলো পড়তে মাঝে মাঝে দেখবা যে এইগুলো কয়েকটা পেয়ে যাচ্ছে 19 থেকে 23-এর ভিতরে। ঠিক আছে, সো তোমরা এগুলো একটু তুমি হচ্ছে পড়ো, তাইলেই আশা করি এখান থেকে মোটামুটি তোমরা হচ্ছে মানে কমন পাবা। ঠিক আছে, তো দেখো এখানে এই সাজেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এবং অনলাইনে তোমরা অনেক ধরনের সাজেশন হচ্ছে ফলো করো, মানে 10 জায়গার সাজেশন ফলো করো, পরে লাস্টে তোমারই ক্ষতি হয়, কারণ তুমি আসলে ওই কোনো জায়গার সাজেশনটা তুমি অ্যাকুরেটলি কমপ্লিট করতে পারো না। এই জন্য আমি বলবো যে আমাদেরটাই যে ফলো করতে হবে এমন না, তুমি যেখানে এটা ফলো করো, যেখানে এক জায়গার সাজেশনটা, এবং মানে যেগুলো তুমি বুঝবা যেগুলো আসলে ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, সেগুলো তুমি ফলো করবা। এবং এখান থেকে তুমি যদি পড়ো, আশা করি তোমরা সকল বোর্ডের জন্য তুমি হচ্ছে এখান থেকেই মোটামুটি কমন পাবা। ঠিক আছে, তো এই যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজের জন্য হচ্ছে, এবং রিয়ারেন্স 19 থেকে 23 সালের বোর্ডের যেগুলো আছে সেগুলো হচ্ছে কমপ্লিট করবো। যদি আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বা, তাইলেই হবে। ঠিক আছে, মনে রাখবে ইংরেজিতে মার্ক উঠানো সহজ তখনই যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং অভ্যস্ত হবা, যখন তুমি ট্রান্সলেশনটা করতে পারবা এক্স্যাক্টলি, তখনই তোমার পক্ষে ইংরেজিটা হচ্ছে ইজি হয়ে যাবে। তো ইংরেজি ফার্স্টে হচ্ছে দেখো মার্ক উঠানো কিন্তু অনেক ইজি ইংরেজি সেকেন্ড পেপারের থেকে। এই জন্য তোমাদেরকে ইম্পর্টেন্সের সাথে আমি একটা কথা বলতে চাই, যে তোমরা যারা ইংরেজিতে A+ পাইতে চাও, তারা অবশ্যই ইংরেজি ফার্স্ট এক্সামটা হচ্ছে ভালো দাও। কারণ হচ্ছে কি, ইংরেজি সেকেন্ড হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট। তো গ্রামাটিক্যাল পার্টটা অনেকটা ম্যাথের মিত্র, হইলে মার্ক, না হইলে শেষ। ঠিক আছে, কাটা। এই জন্য ইংরেজি ফার্স্টটা কিন্তু একটু রাফ লেখা, এবং এখানে 60-এর ভিতরে তোমরা চেষ্টা করো 50 পাওয়া, 50+ পাইতে হবে তোমাকে 60-এর ভিতরে। এবং রাইটিং পার্টে কিন্তু তোমার মার্ক কাটার একটা জায়গা আছে, এই জন্য ওইখানে তোমাকে মিনিমাম হচ্ছে 30 পাইতে হবে, 30+। এই জন্য তোমরা এইভাবে টার্গেটটা রাখো, যাতে তোমার যাতে ভুল না হয়। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ইংরেজি ফার্স্ট মানে ইংরেজিতে A+টা আসলে তখনই যখন তুমি ইংরেজি ফার্স্টটা হচ্ছে ভালো হয়। সো বেস্ট অফ লাক সবার জন্য। আশা করি PDFটা আমি তোমাদেরকে দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা।